এসএসসি জিডির পরীক্ষা শুরু হয়েছে। এটা হচ্ছে এসএসসি জিডি স্পেশাল মক 3, যা হচ্ছে এই কদিন যে পরীক্ষা হলো ওই সমস্ত প্রশ্নের শিফট অ্যানালাইসিস করার পরে বানানো। এটা হচ্ছে ম্যাথের মক, টোটাল 20টা প্রশ্ন আছে। তোরা দেখে নে কীভাবে সলভ হবে খুব তাড়াতাড়ি। আর এরকম টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসছে। যাদের নেক্সট পরীক্ষা আছে তারা ভালো মতো দেখ। প্রথম প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 460, 491 অ্যান্ড 553 লিভস রিমাইন্ডার 26 ইচ টাইম। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, সব থেকে বড় সংখ্যাটি বলো, হুইচ ওয়েন ডিভাইডেড বাই এত এত অ্যান্ড এত, যাকে 460, 491 এবং 553 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 26 ভাগশেষ থাকে। তাহলে সংখ্যাটা তো এর থেকে বড় হওয়ার কথা। প্রশ্নটা কি ভুল আছে? दाঁড়া एक सेकंड। ओ सबसे बड़ी संख्या कौन सी है जो तो उसे विभाजित करती है तो अच्छा এত প্রশ্নটা ইংলিশে একটু গন্ডগোল আছে, হিন্দিতে ঠিক আছে, কারণ অপশনগুলো দেখলেই বোঝা যাচ্ছে, মানে প্রশ্নটাতে কি বোঝাতে চাচ্ছে সেটা দেখ। প্রশ্নটাতে বোঝাতে চাচ্ছে যে 460, 491 এবং 553কে কোন বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যে বড় সংখ্যাটা দিয়ে এই তিনটা সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকে, 26 ভাগশেষ থাকে। এটা হচ্ছে প্রশ্ন। এই জায়গায় ল্যাঙ্গুয়েজে একটু গড়বড় আছে। তো ডি নাম্বার অপশনটা কি আছে প্রথমে দেখে নিই। ডি নাম্বার অপশন আছে 31, এখানে লিখে দিলাম। এখন কি করব, লসাগু গসাগু করে করলে এই প্রশ্নগুলো বড় হয়। তুই একটা জেনারেল কনসেপ্ট খাটা যে সংখ্যাটা দিয়ে এইগুলোকে ভাগ করলে 26 ভাগশেষ থাকে। তার মানে কি, এই সংখ্যাগুলোর থেকে আমি যদি 26 বিয়োগ দিয়ে দিই তাহলে আমার এই যে বড় সংখ্যাটা অ্যান্সার হবে ওই সংখ্যাটা দিয়ে কি পুরোপুরি ভাগ যাবে। তাহলে 460 থেকে যদি আমি 26 বিয়োগ করি তাহলে আমার কত হয়, 434। 491 থেকে যদি আমি 26 বিয়োগ করি তাহলে হয় 5 6 11, 465। আর 553 থেকে যদি আমি 26 বিয়োগ করি তাহলে হয় 6 6 12 আর 13, 527। তাহলে যদি আমি এই তিনটা সংখ্যাকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করি, সব থেকে বড় সংখ্যাটা দিয়ে, যেটা অ্যান্সার হবে, তাহলে আমার কি ভাগশেষ কী আসবে, শূন্য আসবে। আগে যে সংখ্যাগুলো ছিল 460, 491 আর 553, তখন হচ্ছে ভাগ করলে আমার ভাগশেষ কত ছিল, 26 ছিল। এখন কিন্তু এই সংখ্যাগুলোকে ভাগ করলে আমার 0 ভাগশেষ আসবে। তাহলে ওই বড় সংখ্যাটা কত, অপশনগুলোর মধ্যে থেকেই একটা উত্তর হবে। আমি দেখি, আমি কি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখব, না, তাহলে তো অনেক বড় হবে। আমি চেক করব অন্যভাবে। আমি জানি যেই সংখ্যাকে 27 দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে 3 দিয়েও ভাগ করা যায়। তার মানে 27 দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায় 3 দিয়ে ভাগ করা যায়, মানে 3 দিয়ে এই সংখ্যাগুলোকে পুরোপুরি ভাগ যাবে। কিন্তু 3 দিয়ে তো প্রথম সংখ্যাটাকেই ভাগ যায় না, তাহলে 27 দিয়েও ভাগ যাবে না। তাহলে 27 কি উত্তর হবে? হবে না। একই রকম করে 35কে যে সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে প্রথম সংখ্যাটাই ভাগ যায় না। তার মানে 35 দিয়েও প্রথম সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে না। বাকিগুলো তো চেক করার দরকারই নেই, প্রথমটা নিলেই তো হয়। তাহলে 35ও উত্তর হবে না। একই রকম করে সি নাম্বারটাও উত্তর হবে না, কারণ দেখলেই বোঝা যায় যে 33 দিয়ে যে সংখ্যাকে ভাগ যায় তাকে 3 দিয়েও ভাগ যায়, আর 3 দিয়ে প্রথম সংখ্যাটাই ভাগ যায় না। 434 পুরোপুরি ভাগ যায় না। বাকিগুলো চেক করার দরকার নেই, 33 অপশন হবে না। আমার অপশন হবে কোনটা, অপশন নাম্বার ডি, 31। যেহেতু 3টা হবে না, ডি নাম্বারটাই হবে। পরীক্ষার সময় কম থাকে, এভাবে করবি তাড়াতাড়ি হবে অঙ্ক, কারণ আরও অনেক কিছু পরীক্ষার সময় করার থাকে। 2 নম্বর প্রশ্নটা কি আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। আচ্ছা, এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 19 থেকে 35 বিয়োগ করলে কত হয়, ক্যালকুলেশন একটু স্পিডে করবি পরীক্ষার সময়। -16, তাই তো? তাহলে আমার জিনিসটা কি দাঁড়াবে, 84 ভাগ 32 গুণ 8 বিয়োগ 15 ভাগ 8 গুণ -16। আচ্ছা, এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে কি হয়, প্লাস হয়ে যায়। তার জন্য আমি এটা প্লাস লিখলাম, এখানকার মাইনাসটা কাটলাম। এখন 4 8 32, এটা হবে হচ্ছে তোর 21, তোর 8 দুগুণে 16, 15 দুগুণে 30, তাহলে 21 আর 30 যোগ করলে কত হয়, 51। অপশন সি হবে উত্তর। k% of 280 is equals to 50% of 350। আচ্ছা, 280 k% 350 50%-এর সমান। 350 50% মানে কত, 350 অর্ধেক মানে 175। আর 280 k% মানে 280 k%। এই তো আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে এর ভ্যালু বের করতে বলছে। 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, না সরি 2 দিয়ে কাটলাম, 14 দুগুণে 28,
তার মানে 5-এর সাথে 175 গুণ করে 14 দিয়ে ভাগ করতে হবে। 5 × 500, 5 × 7 35, 5 × 5 25। তাহলে আমার যোগ করলে হয় 875। ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না। পরে আমি ভাগ করব 14 দিয়ে। 5 × 14 = 70, 6 × 14 = 84, 6 × 14 = 84। আচ্ছা, জানি যেহেতু পয়েন্টে আসবে, সামনে 6 আসে, এরকম অপশন কোনটার মধ্যে আসে? 6 দিয়ে এটাই হবে উত্তর। যদি পরীক্ষার সময় কনফিডেন্স থাকে যে তুই অঙ্ক ঠিক করছিস, একদম কোনো স্টেপে ভুল নেই, তাহলে কিন্তু এরকম করে ডাইরেক্ট উত্তর দিয়ে চলে আসবি, ঠিকই হবে। কিন্তু কারো যদি কনফিডেন্স লো থাকে, তোরা ভাগ করে পুরোপুরি দেখতে পারিস। এটা যদি ভাগ করে 6 × 14 = 84, 3, 5, এটা হবে হচ্ছে তোর 3, 5, তার মানে 14 দুগুণে কত? 28। 35-এর থেকে 28 বিয়োগ দিলে কত হয়? 7। দশমিক দিয়ে শূন্য নিয়ে আসলাম, 5 × 14 কত? 70, 62.5। এটাই আমাদের উত্তর। 4 নম্বর অপশনটা আছে, এ শপকিপার বট এ মেশিন ফর 70,000 অ্যান্ড স্পেন্ড অ্যান অ্যাডিশনাল 5,000 অন ইট। একজন লোক 70,000 টাকা দিয়ে একটি মেশিন কিনলো এবং 5,000 টাকা এর উপর এক্সট্রা খরচা করলো। ইফ হি হ্যাড বট দ্য মেশিন ফর 15% লেস, 15% কম দামে জিনিসটা যদি কিনতো, হি উড হ্যাভ আর্নড এ প্রফিট অফ 15%, তাহলে তার 15% লাভ হতো। হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য মেশিন? ওই জিনিসের সেলিং প্রাইসটা বের করতে বলছে, বিক্রয় মূল্য। 70,000 টাকা দিয়ে কিনলো জিনিসটা, কেনার পরে 5,000 টাকা এক্সট্রা লাগালো ও। যদি সে 15% কম দামে কিনতো, 15% মানে কত? 3/20। 15% কম দামে কেনা মানে 20 জিনিস কততে কেনে? 17তে কেনে। 20 জিনিস 17তে কিনলে 70,000 জিনিস কততে কিনবে সেটা আগে দেখ। 2 দিয়ে কাটলাম, কত হলো? 3500। তাহলে 3500কে যদি 17 দিয়ে গুণ করি, 5 × 17 = 85, 5 হাতে থাকলো 8, 3 × 17 = 51, আর 8 হচ্ছে কত? 59। 59,500 টাকায় ও জিনিসটা কিনলো, এটা হচ্ছে কস্ট প্রাইস। এখন এর উপর ও 5,000 টাকা এক্সট্রা খরচাপাতি করলো, তাই না? প্রশ্নের মধ্যে বলা আছে না যে 70,000 টাকাতে জিনিসটা কিনলো, তারপরে 5,000 টাকাও এক্সট্রা লাগাইছে জিনিসটার উপরে। আর 15% কম দামে কিনতো মানে 70,000 15% কম দামে কিনছে, মানে এততে কিনছে, কিন্তু এর উপরও তো 5,000 টাকা এক্সট্রাও লাগাবেই। তাহলে 5,000 টাকা যদি ও এক্সট্রা খরচা করে, তাহলে জিনিসটার ওর খরচা টোটাল কত হয়? 5, 9, 5, 14, 4 হাতে থাকলো 1, 5 আর 1 6, 64,500, মানে 64,500 টাকা ওর টোটাল খরচা বা কস্ট প্রাইস, মানে যে দোকানদার তার খরচা হয়েছে এত কিছু। যে 15% কম দামে কিনতো মানে এত টাকায় কিনতো, আর 5,000 টাকা এক্সট্রা ওর খরচা করতে হবে ওই জিনিসের উপর, তার মানে 5,000 যোগ করবো, 64,500 টাকা ওর টোটাল খরচা হয়েছে। এখন ওর জিনিসটা বিক্রি করবে 15% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত হবে বের করতে বলছে। হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ দ্য মেশিন? যখন ওর প্রফিট করতে হবে কত পার্সেন্ট? 15% প্রফিট করতে হবে। তাহলে 15% প্রফিট মানে কি? 20 জিনিস 23-এ বিক্রি করা। তাহলে 64,500, 20 জিনিস যদি 23-এ বিক্রি করে, 64,500 টাকার জিনিস কততে বিক্রি করবে? এটা হচ্ছে সিম্পল জিনিস। এখন 2 দিয়ে যদি আমি কাটি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 3,225কে আমার 23 দিয়ে গুণ। 23-এর ঘরে নামতা মুখস্থ কর, নামতা কিন্তু মুখস্থ থাকতে হবে। 23-এর সাথে যদি আমি 5 গুণ করি, 5 23 হয় 115, 115-র 5 হাতে থাকলো 11, 23 দুগুণ হচ্ছে 46, 46-এর সাথে তোর 11 যোগ করব, আমার হবে 7, গেল। 23 দুগুণে 46, 1, আর 3 23 হচ্ছে তোর 69, এদিক থেকে হয় 74। তাহলে 74,175 হবে আমার উত্তর। 74,175, এই যে সি, অপশন সি। তাহলে এটা হচ্ছে তোর, যখন ও 15% লাভে বিক্রি করতো জিনিসটা, তখন ওই জিনিসটা সে কততে বিক্রি করবে? সেটা হচ্ছে 74,175-এ বিক্রি করবে। আর এই জিনিসগুলো কিন্তু আমি মনে মনেই ক্যালকুলেশন করছি যে 15% লাভ, 15% মানে হচ্ছে 15/100, 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 20 = 100, 20 জিনিস 3 টাকা লাভে বিক্রি করবে, মানে 20 জিনিস 23-এ বিক্রি হয়। উপরে ছিল যেমন 20% লস, বিক্রি মানে কিনতো 20% লসে কিনতো, মানে 20-তে 3 টাকা লসে কিনতো, মানে 20 জিনিসও কততে কিনবে? 17-তে কিনবে। এভাবে করলে ক্যালকুলেশন শর্ট হবে। তুই 100 এখানে 83 লিখবি, যে হচ্ছে তোর, সরি, 15% কমে কিন্তু না, 15% কমে কিন্তু না, 100 থেকে কত লিখবি? 85 লিখবি, যে 100, তারপরে উপরে লিখবি 100 জিনিস বিক্রি হয় 85-তে, এত জিনিস কত? ওই কাটাকাটি করবি, 5 × 20 = 100, 5 × 17 = 85, সেম জিনিস আসবে, কিন্তু লিখবি খাতার মধ্যে সময় নষ্ট হবে, তার জন্য ওই জিনিসগুলো মনের মধ্যে ক্যালকুলেশন করে নিবি। যে 15% মানে 3/20,
লাভে বিক্রি করলে 20 জিনিস 23-এ বিক্রি করে, লসে বিক্রি করলে 20 জিনিস 17-তে বিক্রি হয়। পরের প্রশ্নটা কি আছে, 5 নম্বর প্রশ্নটা, এ ক্যান কমপ্লিট 75% অফ দ্য ওয়ার্ক ইন 30 days হোয়াইল বি ক্যান কমপ্লিট 50% অফ দ্য সেম ওয়ার্ক ইন 18 days। আচ্ছা, 75% কাজ এ করতে পারে 30 দিনে, মানে 3/2 অংশ। 75% মানে কি 75/100, 75/100 মানে কি 25 দিয়ে যদি কাটিস কত হয়, 3/4, সরি 2/3 বলছি ভুল করে, 3/4। 75/100 করলে 3 25 75, 4 25 100। আচ্ছা হ্যাঁ, যে 4/3 ভাগ করে ও কাজ 30 দিনে, আর বি হচ্ছে 50% কাজ করে 18 দিনে, মানে হচ্ছে তোর অর্ধেক কাজ করে 18 দিনে। 50% মানে কি অর্ধেক, হাফ কাজ করে কত দিনে, 18 দিনে। এখন ইফ দে ওয়ার্ক টুগেদার দেন হাউ মাচ অফ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন 1 day। তারা যদি একসাথে কাজ করে তাহলে তারা একদিনে কত অংশ কাজ করবে। হাউ মাচ অফ দ্য ওয়ার্ক, কত অংশ বলছে কিন্তু, একদিনে কত অংশ কাজ করবে। আর উত্তরের মধ্যেও তার জন্য তোর ভগ্নাংশ আকারে উত্তর দেওয়া আছে, ঠিক আছে। আমাকে কিন্তু এরকম বলে নেই যে কত দিনে কাজটা শেষ করবে, আমাকে বলছে একদিনেও কত অংশ কাজ করবে। এখন কেসটা হচ্ছে তোর 4/3 কাজ করে 30 দিনে, আমরা এলসিএম মেথডেই করবো। 4/3 করে কত দিনে, 30 দিনে। তার মানে আমি এই প্রশ্নগুলো করিয়েছিলাম যে একটা কাজ আছে পুরোটা হচ্ছে 4-এর মধ্যে 3 করে হচ্ছে 30 দিনে, 3 যদি 30 দিনে করে, 1 করবে 10 দিনে, 4 করবে 40 দিনে। পুরো কাজটা তো 4-এর মধ্যে আমার 3 কাজ করে ও 30 দিনে, তার মানে 3 করে 30 দিনে, 1 করে হচ্ছে 10 দিনে, 4 করে কত দিনে, 40 দিনে, মানে পুরো কাজ করে 40 দিনে, মানে এ পুরো কাজটা করতে পারে 40 দিনে। হয়ে গেল শেষ, যে এ হচ্ছে 40 দিনে কাজটা করতে পারে। যেখানে বি হচ্ছে অর্ধেক কাজ করে 18 দিনে, মানে পুরো কাজটা হচ্ছে 2, তার 1 কাজ করে 18 দিনে, 1 কাজ করে যদি 18 দিনে, তাহলে 2 কাজ করবে কত দিনে, 18 দুগুণে 36 দিনে। তাহলে বি হচ্ছে 36 দিনে ওই কাজটা করতে পারে। এ করতে পারে 40 দিনে, বি করতে পারে 36 দিনে। মনে মনে আমরা হিসাব করে নিলাম। টোটাল কাজটা বের করার জন্য আমরা কি করব, 40 আর 36-এর নিব এলসিএম। এখন 40 আর 36-এর যদি আমি এলসিএম নেই, 40 আর 36-এর, তাহলে আমার এলসিএমটা কত হবে, 4×36, 4×10 = 40, 4 × 9 × 10। লসাগু কীভাবে শর্টকাট করতে হয় সেগুলো অলরেডি আমার বলা হয়ে গেছে, নাহলে লসাগু করতেই সময় নষ্ট হয়ে যাবে। এখন এফিসিয়েন্সি আমার এখান থেকে কত বের হয়, এর এফিসিয়েন্সি বের হচ্ছে তো 9, আর এগুলো কিন্তু মনে মনে বের করা যায়। এর এফিসিয়েন্সি হবে 9, বি এর এফিসিয়েন্সি হবে 10, লিখে দিচ্ছি তোদের বোঝার জন্য। বি এর এফিসিয়েন্সি হচ্ছে 10। এখন দেখ, এ আর বি যদি একদিনে কাজ করে, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, এলসিএম মেথডে করলাম, যে এ আর বি যদি একদিনে কাজ করে তাহলে তারা একদিনে কত কাজ করবে, 10 আর 9 যোগ করবো আমি, 19 কাজ করবে। এখন এই 19 কাজ আমাকে বের করতে বলছে যে কত অংশ কাজ করবে। টোটাল কাজটা কত, 4 × 9 × 10, মানে হচ্ছে 4×36, আর 10 গুণ করলে 360, টোটাল কাজ হচ্ছে 360, আর ওরা একদিনে করলে হচ্ছে 19, তাহলে কত অংশ হলো, 360-এর 19 ভাগ, তাই তো। তার মানে এত অংশ কাজ কমপ্লিট করবে। উত্তর কত বের হয় আমার, অপশান সি। বুঝলি। 6 নম্বর প্রশ্নটা কি আছে, দ্য সেলিং প্রাইস অফ অ্যান আইটেম ইনক্লুডিং 16.5% প্রফিট ওয়াজ 466। আচ্ছা, 16% প্রফিট সহ একটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 466 টাকা। ইফ দ্য আইটেম ওয়াজ সোল্ড ফর 330, যদি জিনিসটাকে 330 টাকা বিক্রি করা হতো, দেন হোয়াট উড হ্যাভ বিন দ্য লস পার্সেন্টেজ, তাহলে লসের পরিমাণ শতকরায় কত। তাহলে হচ্ছে তোর সেলিং প্রাইস 16.5% প্রফিট সহ হচ্ছে 466 টাকা, তার মানে 116.5-এর ভ্যালু তোর দেওয়া আছে 466। 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, 16.5 টাকাও প্রফিট করবে, মানে 116.5 টাকায় বিক্রি করবে, আর তখন সেলিং প্রাইসটা হয় 466 টাকা। তাহলে এতর ভ্যালু এত, তাহলে আমি প্রথমে কস্ট প্রাইসটা বের করি। কস্ট প্রাইস কত, 100। তাহলে দশমিকটা ওঠানে এখানে একটা শূন্য চলে আসবে। আমি এখানে যদি আমি গুণ করি, কাটি, যদি আমার 4 দিয়ে কাটাকাটি হবে, কারণ 4 × 5 = 20, আর এখানে 4-এর গুণিতক মনে হচ্ছে, 4 × 5 = 20, 0 2 4 6 24 25 26, 4 অক্ষে 4 5 6, হ্যাঁ 4 দিয়ে পুরোপুরি কাটি যায়। তার মানে আমার কস্ট প্রাইস কত হয়ে দাঁড়াচ্ছে, 400 হচ্ছে আমার ক্রয় মূল্য, আর জিনিসটা আমি বিক্রি করব 330 টাকায়, মানে আমার 70 টাকা লস হবে। তাহলে 400-তে যদি 70 লস হয়, তাহলে লসের পার্সেন্টেজ কত, একদম বের হয়ে গেল। তো 70-কে 4 দিয়ে ভাগ করতে হবে, মনে মনে যদি আমরা ক্যালকুলেশন করি,
দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য। 400-তে আমার লস হয় 70, 100-তে কত? তাহলে আমার 70কে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। আর 70কে 4 দিয়ে ভাগ করা মানে 35কে 2 দিয়ে ভাগ করা মানে 17.5। 17.5 কোথায় আছে? 17 দুগুণে 34, হ্যাঁ 17.5%। এটা হবে আমার অ্যান্সার। পরের প্রশ্নটা আছে হচ্ছে ওয়াই এর ভ্যালু বের করতে বলছে। এটা হচ্ছে মিন প্রপোর্শনাল, মাঝখানেরটা সেম। এটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল, এটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শনাল। ওয়াই এর ভ্যালু আমার বের করতে হবে। তাহলে আমি জানি 196-এর স্কোয়ার সমান সমান 784 গুণ ওয়াই। এখান থেকে ওয়াই এর ভ্যালুটা আমি বের করে নেব। তাহলে এদিকে দেখ, 4 নং 6 নং 4 6 24, যেহেতু উত্তরগুলো আমার পূর্ণ সংখ্যায় আছে সবগুলো দেখে নিই একবার। হ্যাঁ, ডি নাম্বার অপশনটা আছে 4। তাহলে আমার কাটাকাটি তো যাবেই, 100% শিওর। তাহলে আমি চেষ্টা করি কাটাকাটি করার। 196 দিয়ে এটাকে কাটলাম 4 দিয়ে। এই দেখ, 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 4 নং 36, 37, 38, 3, 4 অক্ষে 4, 3, 7। মানে 196 একটা পুরোটা দিয়ে এটাকে কাটলাম। একটা 196 এখানে পড়ে আছে, কারণ 196 স্কোয়ার ছিল। 196 স্কোয়ার ছিল না? তাহলে আমার 4 দিয়ে এখন 196কে কাটবো আমি। 196 স্কোয়ার ছিল, তাহলে 196 দিয়ে এটাকে আমি কাটলাম। 4 দিয়ে যদি এটাকে কাটি, 4 4 আর 16, 4 নং 36, 49 হবে আমার উত্তর। বি, অপশন বি। আমি কেন রিস্ক নিয়ে কাটাকাটি করলাম? কারণ আমি যেহেতু দেখলাম যে সব অপশনগুলো আমার কি আছে, পূর্ণ সংখ্যায় আছে, তার মানে কাটাকাটি যাবে, পয়েন্টে আসবে না। তার জন্য 196 দিয়ে ডাইরেক্ট কাটলাম। এগুলো পরীক্ষার সময় মাথার মধ্যে রাখবি। উত্তর যেহেতু পূর্ণ সংখ্যায় আছে, কাটাকাটি যাবেই, নাহলে তো পূর্ণ সংখ্যা থাকতো না না উত্তর। পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা আছে হচ্ছে তোর একই প্রশ্ন, সেম, দুইবার স্ক্রিনশট নেওয়ার। ডিভাইড 1870 in 3 parts in such a way that half of the first part, 1/3 of the second part and 1/6 of the third part are equal। আচ্ছা, 3টা পার্টে ভাগ করতে বলছে, যে প্রথম পার্টের অর্ধেক সমান সমান দ্বিতীয় পার্টের 1/3 আর তৃতীয় পার্টের 1/6 হচ্ছে তোর সমান। প্রথম পার্টটা এক্স, দ্বিতীয় পার্টটা ওয়াই, তৃতীয় পার্টটা জেড ধরলে তার হাফ অংশ, মানে এখানে হাফ গুণ হইতো, মানে সেম জিনিস, ওইটাই লিখলাম আমি এখানে। যদি বুঝতে অসুবিধা হয়, দেখ, প্রথম পার্টের অর্ধেক অংশ, দ্বিতীয় পার্টের হচ্ছে তোর 3/1 অংশ, আর তৃতীয় পার্টের হচ্ছে 6/1 অংশ সমান। ওইটা কী লেখা যায়? x/2 সমান সমান y/3 সমান সমান z/6। এটাই একবারে লিখলাম আমি তখন প্রথমে। তাহলে এক্সের ভ্যালু কত বের হয়ে গেল? 2, ওয়াইয়ের ভ্যালু কত? 3, আর জেডের ভ্যালু কত? 6। কারণ এরকম আকারে থাকলে সমান সমান দিয়ে এক্সের ভ্যালু নিচেরটা, ওয়াইয়ের ভ্যালু এইটা, জেডের ভ্যালু এটাই হয়। যদি এখানে সংখ্যা থাকতো বা জেডের সামনে সংখ্যা থাকতো, 1 না থাকে, এখন কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে, তখন কিন্তু ক্যালকুলেশনটা আলাদা হতো। তাহলে আমাকে বলছে হোয়াট উইল বি দ্য 3 পার্টস, 3টে পার্টির মান বের করো। তাহলে টোটাল কত এখানে? 3 আর 2 5 আর 6 11। 11-র ভ্যালু হচ্ছে 1870 টাকা, যেহেতু আমি টোটাল 1870 টাকা তিনজনের মধ্যে ভাগ করলাম। তাহলে 11-র ভ্যালু যদি এটা হয়, 1-এর ভ্যালু কত হয়? 11 অক্ষে 11, 7 11 77, 170। তাহলে 3টা পার্ট কত? 170-এর সাথে 2 গুণ করে। এক্সটা কত ছিল? 2 ছিল। ওয়াইটা হচ্ছে 3, জেডটা হচ্ছে 3, জেডটা হচ্ছে 6। তাহলে একটা হবে 340, 17 দুগুণে 34, একটা হবে 3 17 51, 510, একটা হবে হচ্ছে তো 6 17 কত? 102, 6 17 হচ্ছে 102। তাহলে আরেকটা পার্ট হবে কত? 1020। একদম সোজা প্রশ্ন ছিল এটা। পরের প্রশ্নটা কি আছে? আচ্ছা, কোনটা উত্তর হবে? 1020 কোথায়? এই যে 340, সরি, এটা উত্তর হবে না। কোনটা হবে? 340 ছিল না? বি, বি অপশন হবে উত্তর। পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা আছে অন দ্য লেভেল প্রাইস অফ 6000 দ্য সেলিং প্রাইস ডিক্রিসেস টু ড্যাশ ডিউ টু সাকসেসিভ ডিসকাউন্টস ইফ সাকসেসিভ ডিসকাউন্টস অফ 10% অ্যান্ড 20% আর গিভেন। আচ্ছা, দুবার সাকসেসিভ ডিসকাউন্ট, দুবার পরপর ক্রমিক ছাড় দেওয়া হলো, প্রথমে 10%, তারপরে 20%। লেভেল প্রাইস, আগে মার্ক প্রাইস, জিনিসটার মধ্যে দাম লেখা ছিল 6000 টাকা, তাহলে ওই জিনিসটার সেলিং প্রাইসটা কত, বিক্রয় মূল্যটা কত, সেটা বের করতে বলছে। রেশিও দিয়ে করা যায়, রেশিও দিয়েও করা যায়, সাকসেসিভও করা যায়, কিন্তু সাকসেসিভ আমরা সাধারণত ইউজ করি না, আমরা রেশিও দিয়েই, যেহেতু ব্যাচের মধ্যে পড়ানো হয়ে গেছে, রেশিও দিয়েই করবো। প্রথমে আমার ডিসকাউন্ট দিয়েছি 10%, মানে 10-এর জিনিস বিক্রি হবে 9। পরে আমি ডিসকাউন্ট দেবো 20%, মানে 5-এর জিনিস বিক্রি হবে 4-এ। মনে মনে ক্যালকুলেশন, 10% মানে 10/100, মানে 1/10, 10-এ 1 টাকা লস, 1/10 মানে 10-এ 1 টাকা লস, 10-এর জিনিস 9 যাবে। 20% মানে 20/100, মানে 1/5, 5-এ 1 টাকা লস, মানে 5-এর জিনিস 4-এ যাবে। মনে মনে ক্যালকুলেশন করতে হয় এগুলো।
বলছিলাম সমুদ্রের ঢেউয়ের মতো কাটাকাটি যাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, মানে 25-এর জিনিস যায় 9 দুগুণে 18 টাকায়। দুবার ডিসকাউন্ট দেওয়ার পরে এখন মার্ক প্রাইস ছিল 6,000, মানে 25-এর ভ্যালু কত? 6,000। আমার 18-র ভ্যালু বের করতে হবে, যেটা হচ্ছে এই ফিল ইন দ্য ব্র্যাকেট ওই ব্ল্যাঙ্কের মধ্যে বসবে, তাই তো? কারণ 25 টাকার জিনিস আমি 2বার ডিসকাউন্ট দেওয়ার পরে 18 টাকায় ছাড়লাম। 25-এর ভ্যালু কত? 6,000। 18-র ভ্যালু বের করবো। 25-এর ভ্যালু হচ্ছে 6,000, 18-র ভ্যালু কত? 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 100, 4 25 100, 240-এর সাথে 18 গুণ, 4 18 72, 2 হাত লাগলো 7, 18 দুগুণে 36, 36-এর 7 হচ্ছে 40, 43, 4,320 টাকা। কোথায় উত্তর? এই যে অপশন ডি। পরের প্রশ্নটা কি আছে? ইন এ সার্কুলার রেস অফ 1500 মিটার, অনিল অ্যান্ড বিলাল স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট at the same time with speeds of 36 km/h and 54 km/h. একটা সার্কুলার রেস চলছে 1500 মিটারের। এখানে অনিল আর বিলাল দৌড়ালো। অনিলের স্পিড হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, বিলালের স্পিড হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা রেসপেক্টিভলি, যথাক্রমে। হোয়েন উইল দে মিট অ্যাগেইন ফর দ্য ফার্স্ট টাইম অন দ্য ট্র্যাক হোয়েন দে আর রানিং ইন দ্য সেম ডিরেকশন? যে কখন তারা পুনরায় আবার মিলিত হবে? যখন তারা ওই ট্র্যাকের মধ্যে ঘুরছে সেম ডিরেকশন, মানে একই দিকে যখন চলবে তখন তারা কতক্ষণ পরে আবার মিলিত হবে। রেস শুরু হয়ে গেল। একজনের স্পিড হচ্ছে 36, একজনের স্পিড হচ্ছে 54। তার পরের মুহূর্তেই কী হবে? এখানে আছে অনিল, এখানেই আছে বিলাল। পরের মুহূর্তেই, পরের সেকেন্ডেও হবে না, তার মুহূর্তেই যার স্পিড বেশি বিলাল, সে একটু আগাবে। বিলাল মনে করে এই জায়গাটা চলে আসলো একদম পাশাপাশি, বিলাল এই যায় এটা, অনিল হচ্ছে এটা। এখন ওদের মাঝখানের দূরত্বটা কত হয়ে গেল? এই পুরো সার্কুলার ট্র্যাকটাই না ওদের মাঝখানের দূরত্ব। তার মানে বিলাল এই সার্কুলার ট্র্যাকের এই টোটাল দূরত্বটা অতিক্রম করে তোর একে দেখা করবে, তাই তো? বি যেহেতু একে ধরবে, মানে বিলাল অনিলকে ধরবে, বিলালের স্পিড বেশি, অনিলের স্পিড কম। যখন রেসটা শুরু হলো, গেট সেট গো বলার সাথে সাথেই বিলাল একটু এগিয়ে গেল। তাদের মধ্যে দূরত্বটা কত হয়ে গেল? এই পুরা সার্কুলার ট্র্যাকটা তাহলে একই দিকে যাচ্ছে, বিও যায় এদিকে, এও যায় এদিকে। একই দিকে গেলে বেগ আমরা কি করি? সাবস্ট্র্যাক্ট, বিয়োগ করি। আর এদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্সটা কত? আপেক্ষিক দূরত্বটা কত? এই টোটাল সার্কুলার ট্র্যাকটা মানে 1500 মিটারের। তাহলে এখানে আমার বের করতে বলছে হোয়েন দে উইল মিট ফর দ্য সেকেন্ড টাইম ইন দ্য সার্কুলার ট্র্যাক, মানে পরবর্তীকালে কখন আবার দেখা হবে, সেকেন্ড টাইম পরে আবার কখন দেখা হবে। এখন আমার আপেক্ষিক সময়টা বের করতে হবে, মানে রিলেটিভ টাইম সমান কি? রিলেটিভ ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। রিলেটিভ ডিস্টেন্সটা কত? এদের দুজনের মাঝখানের দূরত্ব, এই দূরত্বটা কত? 1500 মিটার। আর যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে বেগটা আমরা কি করি? একই দিকে গেলে বিয়োগ হয়। বিলালের স্পিড হচ্ছে 54, অনিলের স্পিড হচ্ছে 36। একই দিকে গেলে বেগ বিয়োগ করব, মানে 54 থেকে 36 বিয়োগ করব। 54 থেকে 36 বিয়োগ করলে হয় হচ্ছে 40, এদিকে হচ্ছে 10, 14 আর 4 18 কিলোমিটার/আওয়ার। এটা আছে কিলোমিটার/আওয়ারে, এটা উপরে আছে মিটারে। আমার কিলোমিটার/আওয়ারটাকে কী করতে হবে? মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে, যেহেতু উত্তর আমার মিটার/সেকেন্ডে আছে। এই যে 300 সেকেন্ডে আছে, তার জন্য সেকেন্ডে থাকার জন্য আমার কী করতে হবে? কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে। 5/18 দিয়ে আমি কী করব? গুণ করব। 18 কাটাকাটি গেল, 5 দিয়ে যদি আমি 1500কে কাটি তাহলে আমার কত হয়? 300 সেকেন্ড। এটা কিন্তু আমি নিয়ে আসলাম কেন? মিটার/সেকেন্ডে নিয়ে আসলাম, কারণ উত্তরটা আমার সেকেন্ডে দেওয়া আছে, তার জন্য। পরের প্রশ্নটা আমার কি আছে? রবিস স্যালারি ওয়াজ ফার্স্ট রিডিউসড বাই 50%। প্রথমে ওর স্যালারি 50% কমলো, অ্যান্ড লেটার ইনক্রিজড বাই 50%, এবং পরে 50% বাড়লো। হিজ ফাইনাল স্যালারি ওয়াজ হাউ মাচ লেস দ্যান হিজ ইনিশিয়াল স্যালারি। তাহলে পরে তার স্যালারি তার প্রাথমিক স্যালারির থেকে কত শতাংশ কম? সাকসেসিভ করা যায়, রেশিও মেথডেও করা যায়। তাহলে আমি রেশিওতেই করি, যেহেতু আমাদের রেশিও করে করে অভ্যাস। যে প্রথমে হচ্ছে 50% কমলো, মানে 2 স্যালারি থাকলে হবে 1, পরে 50% বাড়লো, মানে 2 থাকলে হবে কত? 3। তার মানে 4 ছিল আলটিমেট স্যালারি, কমলো বাড়লো, তারপরে হলো 3। 4-এ কত কমলো? 1 কমলো। 4-এ যদি 1 কমে ইনিশিয়াল থেকে ফাইনালে যাওয়ার সময়, তাহলে 100তে কমলো কত? 25%। 4 দিয়ে 100কে কাটলাম, 25%। 25% হবে আমার কি উত্তর? 25% কোথায়? ও ডি আছে। আমি ভাবলাম আবার অপশনের মধ্যে আছে কি নেই। প্রথমে 50% কমলো, তার মানে 50% মানে কত? হাফ। 2-এ হাফ মানে কি?
2-এ 1 কমলো মানে 2-এর থেকে 1 হবে। পরে 50% বাড়লো মানে 2-এ 1 বাড়বে মানে 2-এর থেকে কত হবে 3 হবে। ইনিশিয়ালে ছিল 2 দুগুণে 4, ফাইনালে হলো আমার একবার কমলো তারপরে বাড়লো, তারপরে কমলো বাড়লো, এরপরে হলো 3 অক্ষে 3, তাহলে 4-এ কমলো 1, 100-তে কমলো কত 25% হবে উত্তর। কেউ যদি সাকসেসিভ করে সাকসেসিভও হয়, প্রথমে আমার 50% কমলো -50, পরে হচ্ছে আমার 50% বাড়লো +50, তারপরে কী হবে 50 গুণ 50/100 এত পার্সেন্ট। এখন এটা কাটাকাটি যায় -25% হচ্ছে আমার উত্তর। মাইনাস চিহ্নটা কী বোঝাচ্ছে যে কমলো, যদি এখানে প্লাসে আসতো তাহলে আমার কী হতো বাড়তো। পরের প্রশ্নটা আমার কী আছে, পরের প্রশ্নটা আমার এরকম, এখানে আমার প্রথমে ব্র্যাকেটের কাজটা করতে হবে। ব্র্যাকেটের কাজটা যদি করি তাহলে আমার হবে 7 দুগুণে 14, 16 থেকে 14 বিয়োগ দিলে হচ্ছে 2/7, তাই তো? এটা আমি একবারে লিখে দিচ্ছি, এটা আমার হবে কত 2/7। এখন তাহলে আমার গিয়ে কী দাঁড়ালো, এখন তাহলে আমার গিয়ে দাঁড়ালো 9/15, 9/15 গুণ 45/81 গুণ 49/6 গুণ 2/7, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে কিন্তু এটার কাজ আগে করতে হবে, গুণ 24/5, ভাগটাকে আমি গুণ আকারে লিখি 15/16। এখন 7 7 49, অন্য কালি দিয়ে করি তাহলে সুন্দর দেখতে লাগবে। আর 2 দিয়ে কাটলাম 3 দুগুণে 6। আর এদিকে আমার কোন কোন সংখ্যা কাটাকাটি যায়, আরও কাটাকাটি যাবে তো, 5 দিয়ে কাটলাম 3 5 15, তারপরে 3 দিয়ে এই 3কে কাটলাম, তারপরে হচ্ছে 4 দিয়ে কাটলাম 4 4 16, 4 6 24, 2 দিয়ে কাটলাম 2 3, আর 2 দিয়ে তো কাটে না, কিন্তু 9 দিয়ে যায় 9 নং 81, এখানে যায় 5 নং 45, আর 5 দিয়ে যায় হচ্ছে 3 5 15। তাহলে আমার কত হলো, উপরে কত থাকলো, এই যে এখানে আছে 7, তোর আর কি কাটাকাটি যায়, হ্যাঁ কোথায় বলতো, এই 3 আর এই 3 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকলো আমার 7, নিচে আসে আমার কত 2, আর তো কোনো সংখ্যা নেই, তার জন্য আমি আলাদা করে দিয়ে লিখলাম, সব কাটার মতো কিছু আছে না, তাহলে আমার হবে কত 7/2 অ্যান্সার। অপশন কোথায় রে, 7/2 কোথায়, এই তো 7/2 হচ্ছে অপশন ডি। The ratio of two numbers is 3:5 and their least common multiple is 480. Find the greatest common factor. একদম সোজা প্রশ্ন। দুটো সংখ্যার রেশিও বলছে 3:4 আর তাদের লসাগু বলছে 480, তাদের গসাগু বের করতে বলছে। দেখ সংখ্যার লসাগু গসাগু ছোটোবেলায় আমরা কীভাবে করতাম, এইভাবে করতাম। এখন গসাগুটা কী ছিল, গসাগুটা ছিল যে এখানে মনে কর দুটো সংখ্যা থাকলো 12 আর 14, মনে কর আমি দুটো সংখ্যা লিখলাম 12 আর 18 দিলাম, আমি প্রথমে 2 দিয়ে ভাগ করতাম 6 দুগুণে 12, তারপরে হচ্ছে তোর 9 দুগুণে 18, 3 দিয়ে ভাগ করতাম 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, আর কিন্তু ভাগ করতাম না গসাগুর ক্ষেত্রে, লসাগু গসাগুর ক্ষেত্রে, তাই তো? এখন এই 3 দুগুণে 6, 6 দিয়ে আসলে আমি 12 আর 16কে কী করি, কাটাকাটি করছি, কাটাকাটি করলে আমার এখানে হচ্ছে তোর 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 2:3টা হচ্ছে আমার কী বেরোয়, এটা হচ্ছে সংখ্যা দুটোর অনুপাত, যে অরিজিনাল সংখ্যা দুটো ছিল তার অনুপাত। আর এখানে অনুপাতটা আমার কত দেওয়া আছে 3:4। এখন দেখ লসাগুটা দেওয়া আছে 480, লসাগু বের করে কীভাবে, লসাগু বের করে হচ্ছে সব সংখ্যাগুলো গুণ করে, গসাগু বের করে হচ্ছে 2 গুণ 3, শুধু এই দুটো সংখ্যা গুণ করে, লসাগু বের করে হচ্ছে এই সবগুলো সংখ্যা গুণ, মানে 2 গুণ 3 গুণ 2 গুণ 3। এখন গসাগু হয়ে যাচ্ছে 6, লসাগু হয়ে যাচ্ছে 36। এখন লসাগু পুরো লসাগুটাকে যদি আমি গসাগু মানে অনুপাত, সংখ্যা দুটোর অনুপাত কত 2:3 না, 2:3 যদি গুণ করি তাহলে আমার হয় কত 6। এখন পুরো লসাগুটা আমার বের হয়েছিল কত 36, এই সংখ্যা সবগুলো সংখ্যা গুণ করে আমার কত বের হয়েছিল 36। 36কে যদি আমি সংখ্যা দুইটার অনুপাতের গুণফল দিয়ে ভাগ করি, সংখ্যা দুটোর অনুপাতের গুণফল কত 6, 6 দিয়ে ভাগ করলে আমার কি বের হয়, গসাগুটা বের হয়ে যায় না, দেখ গসাগুটা কত 6, 3 দুগুণে 6 বের হয়ে যায়। তাহলে এখানেও আমরা সেম কনসেপ্ট লাগাবো, যে আমার এখানে অনুপাতটা দেওয়া আছে কত 3:4, মানে সংখ্যাগুলোকে সব করার পরে এখানে দেওয়া আছে 3:4, লসাগুটা দেওয়া আছে আমার 480, মানে এখানে সবগুলো সংখ্যার গুণফল করে দেওয়া আছে আমার কত 480।
এখন আমার গসাগু বের করতে হবে। তাহলে আমি কি করব, 480টা যেহেতু লসাগু, সব সংখ্যাগুলো গুণ করে তাকে আমি ভাগ করব 3 গুণ 4, এই সংখ্যা দুটো গুণ করে ভাগ করব। এই সংখ্যা দুটো গুণ করে এই গুণফলটা দিয়ে 480কে ভাগ করলে কি এই বাকি সংখ্যাগুলোর গুণফল পড়ে থাকবে, আর এই বাকি সংখ্যাগুলোর গুণফলই কি তাদের গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন যদি আমি কাটি তাহলে কত হয়, 4 দিয়ে কাটলাম, 4 দু 120, আর 3 দিয়ে কাটলে 40 হবে আমার কি গসাগু। পরের প্রশ্নটা কি আছে, রাহি ডিপোজিটেড এ সাম অফ 600 ইন এ ব্যাঙ্ক অন হুইচ হি হ্যাজ টু রিসিভ সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 18% পার অ্যানাম। রুহি হচ্ছে তোর 600 টাকা ব্যাংকের মধ্যে রাখলো, আচ্ছা, যেখানে সে পাবে কি সরল সুদের হারে 8%, প্রতি বছর 8% সরল সুদের হারে টাকা পাবে। ইফ রুহি কেপ্ট দ্য সেম ইন দ্য ব্যাঙ্ক ফর 5 ইয়ার্স, যদি সে এই 600 টাকাই 5 বছরের জন্য ব্যাংকে রাখে, দেন হাউ মাচ অ্যামাউন্ট উড হি রিসিভ অ্যাজ ইন্টারেস্ট, তাহলে সে সুদ হিসাবে টোটাল কত টাকা পাবে। রুহি বলছি, আচ্ছা রাহি হচ্ছে 600 টাকা রাখে 5 বছরের জন্য, 8% হচ্ছে সরল সুদের হার, তো সুদ কত টাকা পাবে সরল সুদ। একদম সোজা প্রশ্ন, এরকম প্রশ্ন হয় না। 100 টাকায় 8 টাকা পায় সরল সুদ 1 বছরে, 100 টাকায় যদি 8 টাকা পায়, 600 টাকায় কত টাকা পাবে, 6 টাকা। 100 টাকায় 8 টাকা পায়, 600 টাকায় কত টাকা পাবে, 48 টাকা পাবে। 600 টাকা যদি 48 টাকায় 1 বছরে পায়, 5 বছরে কত টাকা পাবে, 48কে 5 দিয়ে গুণ, শেষই তো। 48কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 4 5 20, 5 40, 240 টাকা হবে উত্তর। এটা যদি তোরা পিটিআর দিয়ে করিস তাও হবে, কিন্তু পিটিআর দিয়ে করা ঠিক না, এখন বড় হয়ে গেছে, শর্টকাট করার ওইভাবে হয় না, আর ওইভাবে করলে অঙ্ক অনেক বড় হয়। 100 টাকায় 8 টাকা সুদ দেয়, 100 টাকায় যদি 8 টাকা সুদ দেয়, 600 টাকায় কত টাকা সুদ দিবে, এখানে 6 গুণ, এখানেও 6 গুণ হবে 48 টাকা, আর এটা দিয়ে দিচ্ছে 1 বছরের সুদ, তাহলে 5 বছরে কত সুদ দিবে, 5 দিয়ে 48কে গুণ করবো, কত অ্যান্সার বের হবে, 240। পরের প্রশ্নটা কি আছে, এ অ্যালোন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 39 days, এ হচ্ছে 39 দিনে কাজটা করতে পারে, হোয়াইল বি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 52 days, যেখানে বি করতে পারে কত দিনে, 52 দিনে। বোথ অফ দেম স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজটা শুরু করলো, বাট এ স্টপড ওয়ার্কিং 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, কিন্তু এ কাজ শেষ হওয়ার 3 দিন আগেই স্টপড ওয়ার্কিং, আচ্ছা কাজ করা বন্ধ করে দিল। ফর হাউ মেনি ডেজ ডিড বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার, তাহলে তারা দুজনে মিলে কতদিন কাজ করেছিল, একদম সোজা প্রশ্ন। এর আছে 39, বি এর আছে 52, এলসিএম মেথড ইউজ করি, তাহলে হবে কত, 4 রং 52, তো 3 39, 13 গুণ 3 গুণ 4, এটা হবে আমার এলসিএম, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। আগেই বলা হয়ে গেছে এলসিএম বের করার নিয়ম, বলা শেষ। যত এলসিএম এভাবে করবি বা গুণ ফুন করে গুণিতক ফুণিতক বের করে করবি, দেরি হবে। তাহলে তোর এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হবে হচ্ছে তোর 52, তো 4 52 3, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তারপরে বলছে বোথ অফ দেম স্টার্টেড ওয়ার্কিং টুগেদার, একসাথে কাজ শুরু করলো, এ স্টপড ওয়ার্কিং 3 days বিফোর কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, এই কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ শেষ বন্ধ করলো, মানে লাস্টের 3 দিন কে কাজ করছে, বি কাজ করছে। তাহলে বি হচ্ছে একদিনে কাজ করে 3 দিনে কত করবে, 9, তাহলে 3 দিনে যদি ও 9 কাজ করে, বাকি যে কাজটা থাকবে সেটা কে করছে, এ আর বি দুজনে মিলে করলো, তাই না। তাহলে বাকি কাজটা বের করার জন্য আমার টোটাল কাজটা বের করতে হবে, এই সংখ্যাগুলো গুণ করতে হবে। 3 4 12, 12-র সাথে 13 গুণ, 12-র সাথে 13 গুণ মানে 12 12 144, তার সাথে আরও 12 যোগ মানে 156, 156 হচ্ছে আমার টোটাল কাজ। 156 থেকে যদি আমি 9 বিয়োগ দিই, 9, তাহলে বিয়োগ দিলে হয় হচ্ছে তোর 7, 147, 147 কাজ করছে প্রথমে এ আর বি দুজনে মিলে। তাহলে বলছে ফর হাউ মেনি ডেজ ডিড বোথ অফ দেম ওয়ার্ক টুগেদার, তাহলে কতদিন তারা একসাথে কাজটা করেছিল দুজনে মিলে একদিনে কত করে, 4 আর 3 কত, 7, তাহলে একদিনে যদি 7 কাজ করে, 147 কাজ করতে ওদের কতদিন সময় লাগছিল, ভাগ করলাম 21 দিন, তাহলে ওরা দুজনে মিলে 21 দিন কাজ করেছিল। পরের প্রশ্নটা কি আছে, পরের প্রশ্নটা আছে হচ্ছে তোর দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার উইথ এ ডায়ামিটার অফ 10 সেন্টিমিটার ইজ 330 স্কোয়ার সেন্টিমিটার্স, ফাইন্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার। আর টোটাল সারফেস এরিয়াটা বলছে সমগ্র তলের ক্ষেত্রফল একটা সিলিন্ডারের, যেখানে ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার,
হচ্ছে 330 স্কোয়ার সেন্টিমিটার। ফাইন্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার। 3টা শিফটের প্রশ্ন ছিল, সবখানে সিলিন্ডারেরই প্রশ্ন। সিলিন্ডারের সূত্রগুলো একটু পরীক্ষার সময় দেখে যাস। ফাইন্ড দ্য হাইট অফ দ্য সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডারটা কোনটা? এটা। এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে উপরের তল দুটো তো আছেই, তার সাথে চারপাশের তলটাও আছে। এখন উপরের তলের ক্ষেত্রফল মানে কি, উপরেরটা একটা বৃত্ত, নিচেরটা একটা বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। কিন্তু পাই আর স্কোয়ার এখানে কতবার হবে? প্রথম উপরেরটা নিচেরটা 2 পাই আর স্কোয়ার যোগ, আর সমগ্র তল মানে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা, চারপাশের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ। এটাই সমান সমান কত বলছে? 330। এখন এখান থেকে দুইটার থেকে 2 পাই আর কমন যায়, 2 পাই আর কমন যায়, এখানে থাকে আর প্লাস এইচ। এটা হয় হচ্ছে তোর কত? 330। 330কে আমি যদি 2 দিয়ে আগেই কাটি তাহলে হবে 100, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 155। ঠিক আছে, এটা একবারে লিখলাম, 155 হবে। এখানে দুইটা এখানে থাকবে না। দুইটা কোথায় থাকবে না? দুইটা হচ্ছে তোর এখানে থাকবে না, তাই তো? দুইটা এখানে থাকবে না। এখন দেখ আর এর ভ্যালু দেওয়া আছে, ডায়ামিটার মানে ব্যাসটা বলছে 10, তার মানে আর ইকুয়ালস টু কত? 5। তাহলে আর এর ভ্যালু যদি আমি 5 বসাই, তাহলে 5 দিয়ে এটাকে কাটবো আবার। 3 5 15, 5 অক্ষে 5, 31। এখানে আমার আর এর ভ্যালু 5 হবে। তাহলে আমার এইচের ভ্যালু কত বেরোয়? 5 প্লাস এইচ সমান সমান 31। এটা পাই মানে কত? 22/7। আর এটা ওইদিকে গুণ হলে কি হবে? 7/22 হবে। এখানে আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে তোর 330কে যখন আমি 2 দিয়ে কাটলাম, 1 সেকেন্ড দাঁড়া তো, 1 সেকেন্ড দাঁড়া, তোর এখানে ভালো মতো ক্যালকুলেশনটা করি, নাহলে গন্ডগোল হবে। এইদিকে দেখ, এটা আসলো তো, এখান থেকে হচ্ছে তোর 2 পাই আর কমন নিলাম, আর প্লাস এইচ সমান সমান আমার কত হবে? 330 সমান সমান কত হবে? 330। 2 দিয়ে কাটলাম, এটা হবে 165, 16 দুগুণে 32, আর আমি এখানে 15 দুগুণে 30। কী কাণ্ড! আর এর ভ্যালু কত? 5। আর এর ভ্যালু হচ্ছে 5, যেহেতু আমার ডায়ামিটার বা ব্যাসটা ছিল 10, আর সমান সমান ব্যাসার্ধ হবে 5। এখন আমি কাটাকাটি করব, 5 দিয়ে কাটবো হচ্ছে 165কে, 3 5 15, 3 5 15, 33 হবে। হ্যাঁ, তাহলে আমার হবে 5 প্লাস এইচ সমান সমান 33। দেখ, পাই মানে 22/7, এইদিকে যখন যাবে তখন হয়ে যাবে 7/22। এইভাবে আমার গুণ হবে, তাই তো? উল্টাই যাবে না? 22/7, 7টা ওইদিকে 33-এর সাথে গুণ হবে 22, 22টা কি আসবে? নিচে আসবে। 11 দিয়ে কাটলাম, 11 দুগুণে 22, 3 11 33, মানে 21/2। 21/2 মানে কত? 10.5। তাহলে হচ্ছে তোর 5 প্লাস এইচ হচ্ছে 10.5। তাহলে এইচের ভ্যালু কত? 5.5। 5.5 হবে আমার কি উত্তর। কোথায় অপশন কই? আচ্ছা, এই যে। তাহলে হাইটটা কত? 5.5 সেন্টিমিটার। এ ইস টু বি, বি এ ইস টু বি, সি ইস টু বি, সি ইস টু ডি, এ ইস টু ডি বের করতে বলছে। তাহলে এ ইস টু ডি বের করতে বলছে, এটাকে প্রথমে আমি সাজাই, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। এ বাই বি কত আছে? 3/5। বি বাই সি দেওয়া নাই, সি বাই বি দেওয়া আছে, তাহলে এটা উল্টাবে, 2/3 হবে। আর সি ইস টু ডি আমার কাছে আছে 5:6। তাহলে হবে হচ্ছে তোর 3 দুগুণে 6, 3 দিয়ে 3 কাটলাম, 5 দিয়ে 5 কাটলাম, 1:3, উপরে থাকলো 1, নিচে 3, 1:3, অপশন সি, এ ইস টু ডি এর ভ্যালু। পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা আছে হচ্ছে তোর, পরের প্রশ্নটা এটা কেন সেম প্রশ্ন দুইবার? আচ্ছা, 18 নম্বর, এ পার্সন ইনভেস্ট এ টোটাল অফ ₹12,050 ইন 2 পার্টস। আচ্ছা, একজন লোক ইনভেস্ট করলো 12,050 টাকা দুটো পার্টে। দ্য ফার্স্ট পার্ট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ফর 2 ইয়ার্স। আচ্ছা, প্রথম পার্ট ও রাখলো 2 বছরের জন্য 10% সরল সুদের হারে। অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট, সেম সুদের হারে দ্বিতীয় পার্টটা রাখলো কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর দ্য সেম পিরিয়ড। আচ্ছা, সেম বছরের জন্য 2 বছরের জন্য সেকেন্ড পার্টটা রাখলো চক্রবৃদ্ধি সুদের হারে, সুদের হার 10%, সেম। দ্য অ্যামাউন্টস হি গেট ফ্রম বোথ দ্য পার্টস আর ইকুয়াল। দুটো পার্টের থেকে যে টাকা পাবে বছরের শেষে, 2 বছরের শেষে, সেটা হচ্ছে সমান। ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সুদের হারে তিনি কত টাকা রেখেছিলেন? ধরলাম প্রথম পার্টটা
সরল সুদের হারে যে পার্টটা ছিল সেটা ছিল এ, চক্রবৃদ্ধি সুদের হারে যে পার্টটা ছিল সেটা ছিল বি। এখন 2 বছরের জন্য সরল সুদের হার 10%, মানে 10% মানে কি 100 টাকা, পরের বছর সুদে আসলে কত হয় 110 টাকা, তাই তো? সবাই জানে 10% সুদের হার মানে 1 বছরে 10 টাকা সুদ, 2 বছরে 20 টাকা সুদ। 2 বছরে যদি 20 টাকা সুদ হয় তাহলে 100 টাকা পরের বছরে গিয়ে কত টাকা হবে? 120 টাকা হবে। আর যদি তুই এটাকে কাটাকাটি করিস যে 20% 2 বছরে সুদ লাগে, 100 টাকায় 20 টাকা কত টাকা কত বছরে সুদ লাগে? 2 বছরে। কাটাকাটি করলি তোর এটা হচ্ছে তোর 5 আর 1, মানে 5 টাকায় 1 টাকা হয়। 5-এ 1 হইলে 5-এর থেকে 6 হবে। আর তুই ক্যালকুলেশনটা এইভাবেই কর, দেখ প্রথম 100 টাকা আমার সরল সুদের হারে হয় কত টাকা? 120 টাকা। 100 টাকা যদি 120 টাকা হয়, সরল সুদের হারে রাখছিলাম এ টাকা, এ টাকা হবে কত টাকা? এত টাকা। 2 বছর পরে এত টাকা হইলো সরল সুদের হারে যে টাকাটা ছিল। এখন চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারেও আমি 10% সুদের হারেই টাকা রাখছি 2 বছরের জন্য। তাহলে চক্রবৃদ্ধি সুদের হারে গিয়ে 100 টাকা কত টাকা হয়? সাকসেসিভ দিয়েও করতে পারিস, তো রেশিও দিয়েও করতে পারিস। সাকসেসিভ দিয়ে 2 বছরের যদি করি তাহলে কত হবে? প্রথমবার 10%, পরের বার 10%, মানে টোটাল 21% আমার সুদ হবে। কীভাবে? 10 যোগ 10 যোগ 10 গুণ 10/100। প্রথমবার 10, পরের বারও 10। আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? সাকসেসিভের এটা দিয়েও হয়। তাহলে এখানে আমার কত হচ্ছে? 21 হয়, যে 100 টাকায় 21 টাকা সুদ, মানে 100 টাকা 2 বছর পরে গিয়ে হয় 121 টাকা। চক্রবৃদ্ধি সুদের হারে আমি রাখছিলাম, মানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমি রাখছিলাম বি টাকা, তাহলে বি টাকা কত হবে? বি দিয়ে গুণ হবে। তাহলে সরল সুদের হারেও সুদে আসলে যে টাকা হয়, চক্রবৃদ্ধি সুদের হারেও সুদে আসলে সেম টাকা হয়। এই দুটো কি সমান? তার জন্য আমি কি করে দেবো? ইকুয়াল করে দেবো। তো এটা জানিস তো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কিন্তু অনেকভাবে বের করা যায়। এক তো সাকসেসিভের সূত্র দিয়ে x+y xy/100, আর একটা রেশিও দিয়েও বের করা যায়। রেশিও দিয়ে কীভাবে করতাম যদি বের করতাম? 10% হচ্ছে সুদের হার 2 বছরের জন্য, তাহলে 10 টাকা পরের বছর গিয়ে হয় 11 টাকা, আবার 10 টাকা পরের বছর গিয়ে হয় কত? 11 টাকা। মানে আগে ছিল আমার 100 টাকা, পরের বছর গিয়ে আমার হচ্ছে কত টাকা? 121 টাকা। তাহলে এই যে 2 বছরে আমার 100 টাকা 21 টাকা সুদ লাগার পর চক্রবৃদ্ধি সুদে আসলে হলো কত? 121 টাকা। এই যে সেম, এগুলো সব অলরেডি করানো শেষ ব্যাচে। আর এখানে 10 11 10 11 এরকম করে লিখবো নাকি? 2 বার আসে মানে কি 10 স্কোয়ার আর কত স্কোয়ার? 11 স্কোয়ার। মুখোমুখি না হয়ে যায় যে 10 থেকে 11, 10 স্কোয়ার 11 স্কোয়ার, 100 121। যারা এখনও এই নিয়মগুলো জানিস না, ভালো মতো এগুলো প্র্যাকটিস করবি বাড়িতে, নাহলে কিন্তু পরীক্ষার সময় অঙ্ক করতে লাগবে না তোর। এখানে কাটলে কত হয়? 100 100 কাটে, আর কি কিছু কাটে? আর তো কিছু কাটে না। তাহলে এ এর ভ্যালু বের হলো হচ্ছে 121, বি এর ভ্যালু বের হলো কত? 120। আমাকে বের করতে বলছে চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা রাখা হয়েছিল, মানে আমার দুটো পার্ট ছিল এ আর বি, তাহলে আমার বি এর ভ্যালু বের করতে হবে, তাই তো? তাহলে আমার টোটাল কত হচ্ছে? 120 আর 121 যোগ করলে কত হয়? 240 241। 241, 241-এর ভ্যালু প্রশ্নে কত আসে? 12,050, কারণ আমি 12,050 টাকা দুইজনের জন্য টোটাল রাখছিলাম। আমাকে বের করতে হবে কার ভ্যালু? 120-র ভ্যালু, যেহেতু বি এর ভ্যালু হচ্ছে কত? 120, আর এর ভ্যালু কত? 121। তাহলে কাটাকাটি করতে হবে এখন। এটা 5 অক্ষে 5 দিয়ে কাটবেই, কারণ 5 অক্ষে 5, 4 5 20, 5 2 10, 11 12 হয়, ঠিক আছে 50। তাহলে 5 12 60, 5 12 60, দুইটা শূন্য এক্সট্রা যুক্ত হবে, আমার কত হবে? 6,000 টাকা। কোথায় অপশন? এই যে। তাহলে চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা ছিল? আসলটা 6,000 টাকা ছিল। দ্য এভারেজ ওয়েট অফ 14 স্টুডেন্টস অফ এ ক্লাস ইজ 20 কেজি। 14টা ছাত্র আছে যাদের প্রত্যেকের, তো যাদের গড় ওজন কত? 20, মানে 14 জনের প্রত্যেকে 20 20 করে আছে। এখন আমাকে বলছে ইফ এ স্টুডেন্ট লিভস দ্য ক্লাস, একজন স্টুডেন্ট ছেড়ে গেল ক্লাসটা, এভারেজ ওয়েট অফ দ্য ক্লাস ডিক্রিজেস বাই 2 কেজি, গড় ওজন 2 কেজি করে কমে গেল। ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য স্টুডেন্ট হু লেফট দ্য ক্লাস। তাহলে যে ছাত্রটা চলে গেল তার ওজনটা তোকে বের করতে বলছে। যে ছাত্রটা চলে গেল সে যাওয়ার পরে সবার ওজন 2 কেজি করে কমলো। ছাত্রটা চলে যাওয়ার পরে টোটাল ছাত্র কটা ছিল? 19 জন। 19 জনের 2 কেজি করে কমছে, মানে 19 দুগুণে 38 কেজি। সরি, 13 জন ছিল, 14 জন টোটাল ছাত্র ছিল, তো একজন যদি চলে যায় থাকে 13 জন। তাহলে 13 দুগুণে 26, প্রত্যেকে যদি 2 কেজি কমে 13 জনের কমবে 26 কেজি। এখন কেসটা দেখ,
13 জনের 26 কেজি কম ছিল, তার মানে ওই 26 কেজি এক্সট্রা ধরে রাখছিল কে? ওই 14 নাম্বার ছেলেটা, যে ছেলেটা চলে গেছে। আর 14 নাম্বার ছেলেটার তাহলে ওজনটা কত হবে? 20 আর 26 যোগ করবো, 46 হবে উত্তর। এটা হচ্ছে সাকসেসিভ মেথড। যারা সাকসেসিভ জানিস না তাদের কিন্তু এভারেজের অঙ্ক করতে বড় হবে, ড্যাম শিওর আমি, কারণ এভারেজের অঙ্কে প্রচুর ক্যালকুলেশন হয়, যেগুলো নর্মাল মেথডে করলে ক্যালকুলেশন বড় হয়। সাকসেসিভটা তোরা শিখে নিস। বুঝিয়ে দিই একটু, দেখ 14টা স্টুডেন্ট আছে এইরকম করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা আছে না, 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা এদিকে দেখ, 14 জন স্টুডেন্ট প্রত্যেকে হচ্ছে 20 20 করে আসে, সব 20। এখন কেসটা কী হলো, একটা ছেলে, এই ছেলেটা আউট। এই ছেলেটা বললো আমি আর তোদের সাথে থাকবো না ভাই, আমি বাড়িতে যাব, এই আউট। এখন এই 13 জনের প্রত্যেকের গড় ওজন 2 করে কমলো, মানে 13 জনের টোটাল কমবে কত? 13 দুগুণে 26। এই 26 কেজি কিন্তু এই সবগুলোর থেকে কমে গেছে। এখন তুই বল, আগে তো গড় ওজন ছিল 20 না, তার মানে এই যে লোক ছেলেটা ছিল, লাস্টের ছেলেটা, এ নিয়ে আসছিল 46 নিয়ে আসার পর কী করলো, নিজে 20 রাখলো, আর বাকি যে 26টা এদের দিয়ে বললো যে ভাই তোরা সবাই 26 নিজেরা ভাগ করে নে। আর যখনই এই কথা বললো তখনই এই 13 জন যে ছিল 26 নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, প্রত্যেকে 2 2 করে এক্সট্রা নিয়েছিল, আর নিজে ও শেষের ছেলেটা 20 হলো, আর বাকিগুলোকেও কত বানাইলো, 2 বাড়ানোর পরে 20 20 করে বানালো। এইটা হচ্ছে ভিতরের কনসেপ্ট। কিন্তু সাকসেসিভ বুঝতে কিন্তু মোটামুটি 5 থেকে 6 ঘন্টার একটা ক্লাসের দরকার। এটা আমি করে দেবো। তাহলে আমার এটা কত হবে? 46। এটা হচ্ছে ভিতরের কনসেপ্ট, যে এ নিজে ছিল 46, 26 ওদের ধার দিল, আর নিজে ও রাখছিল কত? 20। নিজেও 20 হয়েছিল, বাকিগুলোকেও কত করছে? 20 করছে। আর এই 13 জন 26 ধার নিয়ে প্রত্যেকে 2 2 করে বেড়েছিল। তার জন্য যখন এই ছেলেটা যখন চলে গেল, লাস্টের ছেলেটা, তখন ও কী করবে? যে 26 ওদের ধার দিছে, ওই 26টা তো ও নিয়ে যাবে না। তার জন্য এদের কাছ থেকে এদের প্রত্যেকের 2 কেজি করে কমছে, সামনের 13 জনের টোটাল কমছে কত? 26। আর এই ছেলেটা নিজেও 20 হয়েছিল এদের সাথে যখন ছিল, কিন্তু যখন 26ও নিয়ে যাবে, মানে 26 তো ওদের প্রথমে দিছিল না, পরে তো 26টায় ও নিয়ে যাবে, নিজের 26 ও নিজে নিয়ে যাবে, তাহলে আসলে ও কত ছিল? 20 সাথে 26 যোগ 46। তো লাস্ট প্রশ্ন কি আছে? 2 trains of length 200 meter and 300 meter are moving in the same direction at a speed of 100 km per hour and 120 km per hour respectively. Find the time taken by in the faster train coming from the behind to completely cross the other train. আচ্ছা, দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 300 আর 200 মিটার, একই দিকে যাচ্ছে, একজনের বেগ হচ্ছে 100, একজনের হচ্ছে 120। তাহলে তোকে সময়টা বের করতে বলছে যখন যে দ্রুত গতি সম্পন্ন ট্রেনটা আর একটা ট্রেনকে ক্রস করবে পিছন থেকে, ওই সময়টা বের করতে বলছে। মানে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে ক্রস করে তখন তারা কি টোটাল নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করে, নিজেদের টোটাল দৈর্ঘ্য। সাকসেসিভের কনসেপ্ট, টোটাল দৈর্ঘ্য অতিক্রম করবে 300 200 500 মিটার। একই দিকে যাচ্ছে, বেগটা কী হবে? বিয়োগ হবে, 120 থেকে 100 বিয়োগ করলে হয় 20 কিলোমিটার পার আওয়ার। এখন আমাকে বলছে ইন মিনিটে টাইমটা বের করতে বলছে। এটা যেহেতু মিটারে আসে, এটা আসে কিলোমিটার প্রতি ঘন্টায়, এটাকে আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 5/18 দিয়ে কী করব? ভাগ করব, গুণ করব। তাহলে আমার গুণ করলে কত হয়? 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে হচ্ছে 10 দুগুণে 20। তাহলে তোর যদি উল্টাই, আমার হবে হচ্ছে, এদিকে দেখ 5 10 50, এখানে তো কাটাকাটি যায়, 5 দিয়ে যায় হচ্ছে তোর 5 10 50 না, এখানে হবে হচ্ছে তোর 10। তাহলে আমার হবে হচ্ছে 10 গুণ 9, মানে হবে হচ্ছে তো 90 সেকেন্ড। 90 সেকেন্ড মানে কত মিনিট? 90 সেকেন্ড মানে 1.5 মিনিট। কীভাবে ক্যালকুলেশন করলাম? এটা আমি কাটাকাটি করে দিলাম, এখানে 5 20 দিয়ে একবারে, 5 আর 10 দিয়ে, 5 আর 10 গুণ করলে হয় 50, 50 দিয়ে একবারে 500কে কাটলাম। যদি তোদের কাটাকাটি করতে অসুবিধা হয়, নর্মাল কাটাকাটি করবি। কি হয়? 500/20 গুণ 18/5। 5 দিয়ে কত হয়? 5 1 500,
20 দিয়ে কাট 5, 5 18 কত 90 সেকেন্ড। এখন 90 সেকেন্ডকে আমার মিনিটে করতে হবে, তাহলে 60 মিনিটে 1 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে এখানে 1 মিনিট আরও 30 সেকেন্ড বাকি থাকে। 30 সেকেন্ড মানে কি 0.5 মিনিট না? তাও যদি অসুবিধা হয় 60 দিয়ে ভাগ কর, 60 দিয়ে ভাগ কর এটাকে, কারণ সেকেন্ড থেকে মিনিটে আসলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমার হয় কত 3/2, এটা হবে আমার সেকেন্ড থাকবে না, এটা আমার হয়ে যাবে কি মিনিট। 60 দিয়ে যখন ভাগ করবো মানে 3/2 মিনিট মানে 1.5 মিনিট, এইটা আমার হবে কি উত্তর। তাহলে এটাই ছিল 20টা প্রশ্ন। তোরা বুঝলি কীভাবে শর্টকাট খুব স্পিডে করতে হয়, আর এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আর এভারেজের কীভাবে ডেভিয়েশন মেথডে করে, ডেভিয়েশনের প্রসেসটা আমি পুরোটা নিয়ে আসবো কিছুদিন পরে।